দেখে নিয়ে যাক 16 দাগের অঙ্কটা। 16 দাগের অঙ্কটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক। খুব ইম্পর্টেন্ট, পড়ে নেওয়া যাক। এটা 16, এটা দাগ নম্বর, তারপর থেকে অঙ্ক শুরু। 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। মানে এইরকম একটা হল ঘরের মেঝের কথা বলা হচ্ছে। হলঘর মানে হলঘরের মেঝে। 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট মানে হলঘরটার মেঝের দৈর্ঘ্য কত? 18 মিটার। প্রস্থ কত বলে দেওয়া নেই, কিন্তু দৈর্ঘ্যটা হচ্ছে 18 মিটার। টোটাল কত খরচ হয় কার্পেট দিয়ে পুরো মেঝেটা মুড়তে? 2160 টাকা। সম্পূর্ণ মেঝেটা ঢাকতে 2160 টাকা খরচ হয়। আর একটা কন্ডিশন বলে দিয়েছে, বলছে যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে অন্য কিছু হতো। কি হতো? তাহলে খরচ 1620 টাকা খরচ হতো। 1620 টাকা, 2160 টাকা খরচ হতো না, একটু কম খরচ হতো স্বাভাবিকভাবেই। প্রস্থ যদি কম হয়, যদি প্রস্থের দিক থেকে 4 মিটার আমরা কম করি, মনে করি এইটুকু, যদি এই ক্ষেত্রফলটুকু কম হয়ে যেত, এইটুকু না থাকতো, এইটুকু 4 মিটার, এইখান থেকে এইটুকু যদি প্রস্থ 4 মিটার কম হতো, মানে এইটুকু না থাকতো, শুধু উপরের জায়গাটুকু ঢাকতে হতো, তাহলে খরচ পড়তো কত? 1620 টাকা। সামান্য একটু কম খরচ হতো, এই বলেছে। আর জানতে চেয়েছে, প্রশ্নটা হচ্ছে হলঘরের ক্ষেত্রফল কত। মানে এটা যদি হতো তাহলে খরচ কম হতো, কিন্তু এইটা হয়, এইটা অ্যাকচুয়ালি হয়নি। আসলে পুরো মেঝেটাই আছে। বলছে পুরো মেঝেটার, পুরো হলঘরটার ক্ষেত্রফল কত, এইটা হিসাব করে বের করতে হবে। তা এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। এইখানে একটু দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে, আমরা এইখানে একটু অ্যানালিসিস করে দেখি বিষয়টা কি। পুরো মেঝেটা ঢাকতে তো খরচ হতো কত? 2160 টাকা। পুরোটা 2160 টাকা খরচ হতো। 2160 টাকা। আর যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো, মানে এই যে এইটুকু যদি কম হতো, তাহলে এইটুকু জায়গাও বাদ পড়ে যেত, ঢাকতে হতো না, শুধু উপরের সাদা অংশটা ঢাকতে হতো। তখন খরচ হতো 1620 টাকা। মানে পুরো মেঝেটা ঢাকতে খরচ হতো 2160 টাকা। আর শুধু এই সাদা অংশটা ঢাকতে কত খরচ হতো? সাদা অংশটা ঢাকতে খরচ হতো 1620 টাকা। 1620 টাকা। তাহলে বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে খরচটা সামান্য কম হতো 2160-এর পরিবর্তে 1620, কেন? কারণ প্রস্থ কম হয়ে গেলে স্বাভাবিকভাবেই কিছুটা জায়গা কম হয়ে যেত। এই জায়গাটা যেহেতু কার্পেট দিয়ে আমাকে মুড়তে হচ্ছে না, ঢাকতে হচ্ছে না, তাই খরচ সামান্য বেঁচে যেত, তাই না? তাহলে বিষয়টা বোঝো, এই যে খরচ কত কম হচ্ছে আমাদের, দেখি এইখানে একটু হিসাব করে। 2160 খরচ হওয়ার কথা ছিল যদি পুরোটা থাকতো, কিন্তু এই 4 মিটার কম হলে, প্রস্থ 4 মিটার কম হলে খরচ হতো 1620। বিয়োগ করে দেখি কত খরচ আমার বেঁচে যেত। 16, 5, 21। তাহলে 540 টাকা খরচ কম হতো। কেন? তার মানে নিশ্চয়ই এই জায়গাটুকু ঢাকতে 540 টাকা লাগে। নিশ্চয়ই এই যে জায়গাটুকু আমরা ঢাকছি না, 4 মিটার কম হলে এই জায়গাটুকু ঢাকতে 540 টাকা লাগে। ভালো করে বোঝো, শুধুমাত্র এই কালো জায়গাটুকু, যেটা আলাদাভাবে স্কেচ করা, ডার্কেন করা যেটা, এইটুকু তার মানে 540 টাকা খরচ নিত। এইটুকু নেই বলে খরচ কমে 1620 টাকা হলো। এইটুকু আমরা বুঝলাম। তা এই জায়গাটুকু কত ক্ষেত্রফল সেটা কি আমরা জানি? প্রস্থ তো 4 মিটার এইটুকুর, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সেই 18 মিটারই না? দৈর্ঘ্য দেখো সেই 18 মিটারই। কারণ কি,
মেঝের দৈর্ঘ্য তো 18 মিটার বলা ছিল, এই যে দৈর্ঘ্য 18 মিটার, তার মানে এই জায়গাটুকুর দৈর্ঘ্যও 18 মিটার, প্রস্থ 4 মিটার, এটুকু আমরা বুঝলাম। তাহলে এই জায়গাটুকুর ক্ষেত্রফল কত ছিল? এই জায়গাটুকুর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, 18 গুণ 4, 4 18 72, তার মানে এই জায়গাটুকুর ক্ষেত্রফল 72 বর্গমিটার ছিল, যেইটা কম হয়ে যাওয়ার জন্য 540 টাকা খরচ বেঁচে গেল। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এই 72 বর্গমিটার কার্পেট দিয়ে মুড়তে খরচ কত হয়? 540 টাকা। দেখো আমরা একটা হিন্টস পেয়ে গেলাম। আমরা হিন্টস পেলাম যে 72 বর্গমিটার জায়গা মুড়তে খরচ হয় 540 টাকা। তাহলে আমাদের সম্পূর্ণ মেঝেটা ঢাকতে কত খরচ হয়েছিল? 2160। তাহলে একটা রিলেশন কি আমরা পাচ্ছি? 540 টাকা খরচ পড়ে 72 বর্গমিটার জায়গা ঢাকতে কার্পেট দিয়ে। তাহলে 2160 টাকা যেহেতু পুরো মেঝেটা ঢাকতে খরচ হয়েছিল, তাহলে আমরা বের করে ফেলতে পারবো যে 2160 টাকা খরচ হয় কত বর্গমিটার জায়গা কার্পেট দিয়ে ঢাকতে। যদি বের করে ফেলতে পারি তাহলে নিশ্চয়ই আমরা পুরো মেঝের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। তার মানে এখানে একটা গাণিতিক সমস্যা আসবে, সেটা কি? এখানে একটু আলাদাভাবে লিখি। 540 টাকা খরচ হয় 72 বর্গমিটার জায়গা মুড়তে। তাহলে 2160 টাকা খরচ হয়, 2160 টাকা খরচ হবে কত বর্গমিটার জায়গা কিনতে। এইটা আলাদাভাবে গাণিতিক সমস্যা শেষে আমাদের তৈরি হবে, সেইটা সমাধান করতে পারলেই আমরা বুঝে ফেলব ক্ষেত্রফল কত। এইবার যা আমরা করলাম অঙ্ক অ্যানালিসিস এইখানেই হয়ে গেল। কি করতে হবে আমরা পুরো বুঝে ফেললাম। এইবার এইটাই একটু লিখে সমাধান করতে হবে। দেখা যাক, খুবই সহজ অঙ্ক। তাহলে শুরু করি। আমাদের যা ইনফরমেশন দেওয়া আছে সেইগুলো আগে লিখি। আঠারো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট হলঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। আরও একটা জিনিস বলেছে, যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। এইটাও লিখি। হলঘরের প্রস্থ 4 মিটার কম হলে 4 মিটার কম হলে খরচ হতো কত? 1620 টাকা। তাহলে খরচ কত কম হতো? আগে 2160 টাকা হতো, প্রস্থ 4 মিটার কমে গেলে খরচ 1620 টাকা হতো। তাহলে দেখি কতটুকু খরচ কমলো। অতএব প্রস্থ 4 মিটার কম হলে খরচ কম হতো কত? 2160 বিয়োগ 1620, এটা তো আমরা করেই রেখেছি ডান দিকে রাফে। কত? 540 টাকা। এখন দেখি প্রস্থ 4 মিটার কম হলে ক্ষেত্রফল কত কম হতো? সম্পূর্ণ মেঝেটার ক্ষেত্রফল থেকে কতটুকু ক্ষেত্রফল কমে যেত?
ক্ষেত্রফল কম হতো কত, এই জায়গাটুকু, এর দৈর্ঘ্য কত 18 মিটার, প্রস্থ 4 মিটার, এত বর্গমিটার সমান 72 বর্গমিটার। তাহলে আমরা বুঝলাম যে এই 72 বর্গমিটারের জন্য 540 টাকা খরচ হতো, যেমন একটু আগে আমরা অ্যানালিসিস করে দেখলাম। তাহলে এবার একটা গাণিতিক সমস্যা আসবে। এখন ক্লাস 8-এ ত্রৈরাশিকের কথা মনে করো। ক্লাস 8-এ কিন্তু আমরা প্রচুর পরিমাণে ত্রৈরাশিক করেছি, প্রচুর পরিমাণে করা হয়েছে। সুতরাং এইখানে কিন্তু ত্রৈরাশিক বোঝার আর কোনো ব্যাপার নেই। এইখানে অঙ্ক এখন সমাধান করি। আর আমরা ক্লাস 8-এ যে ত্রৈরাশিক করেছিলাম সেইটাই ক্লাস 9-এ এবং ক্লাস 10-এ যত জায়গায় এরকম গাণিতিক সমস্যা আসবে সব জায়গায় কিন্তু ত্রৈরাশিক ব্যবহার করব, অন্যান্য কোনো নিয়ম ব্যবহার করব না। ক্লাস 7-এ যে সমানুপাত শিখেছিলাম বা ঐকিক নিয়ম, এইগুলো কিন্তু ব্যবহার করব না, বারবারই আমরা ত্রৈরাশিক ব্যবহার করব। তাহলে দেখা যাক। অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো যেমন আমাদের একটা সমস্যা বানাতে হতো ঠিক সেই রকম। কি আমরা বের করতে যেটা চাই সেটা ডান দিকে রাখতে হয়, ঠিক এইভাবে আমরা তৈরি করব। একদিকে মূল্য, একদিকে ক্ষেত্রফল, বাঁ দিকে আমরা লিখি কার্পেটের মূল্য, কার্পেটের মূল্য কিসে নির্ধারিত হচ্ছে, টাকায়। আর ডান দিকে লিখি মেঝের ক্ষেত্রফল, কার্পেটের ক্ষেত্রফল লিখলেও হবে, মেঝের ক্ষেত্রফল লিখি। ক্ষেত্রফল পরিমাপ করছি আমরা বর্গ মিটারে। তাহলে 540 টাকা খরচ হয় 72 বর্গমিটারের জন্য। আমরা ভালো করে এখানে বুঝেছি। আর আমাদের সমস্ত মেঝের ক্ষেত্রফল, সমস্ত মেঝে মুড়তে কত খরচ হয়েছিল, 2160 টাকা, যেমন প্রথম লাইনে বলা আছে। তাহলে 2160 টাকা খরচ হয় কত বর্গমিটারের জন্য, এইটা নির্ণয় করতে পারলে আমাদের মেঝের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে এখন দেখো এই দুটো, এদের মধ্যে সম্পর্ক কি, আমরা এই ত্রৈরাশিকে প্রচুর পরিমাণে শিখেছি। এদের মধ্যে সম্পর্ক দু রকম হতে পারে, এক হতে পারে সরল সম্পর্ক, এক হতে পারে ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক মানে কি, সরল সম্পর্ক মানে একটা রাশিমালা বাড়লে অন্য রাশিমালাটাও সেই একই হিসাবে বাড়বে। আর ব্যস্ত সম্পর্ক মানে কি, ব্যস্ত সম্পর্ক মানে একটা রাশিমালা বাড়লে অন্য রাশিমালাটা কমে যাবে, অথবা এই রাশিমালাটা কমলে এই রাশিমালাটা বেড়ে যাবে। যদি আমাদের কোনো অঙ্কে ব্যস্ত সম্পর্ক আসে সেইখানে আমরা বলবো। এইখানে দেখো কি সম্পর্ক, দেখো কার্পেট যেহেতু 540 টাকা 72 বর্গমিটারের জন্য হয়েছে, তাহলে 2160 টাকা নিঃসন্দেহে এর চেয়ে বেশি ক্ষেত্রফলের জন্য হবে। সুতরাং এইগুলোর মধ্যে কি সম্পর্ক, সরল, মানে যত বেশি জায়গা লাগবে খরচ তত বাড়বে, একদম সহজ সরল ব্যাপার। তাহলে এইগুলোর মধ্যে কার্পেটের মূল্য আর মেঝের ক্ষেত্রফলের মধ্যে সরল সম্পর্ক। এখানে কার্পেটের মূল্য ও মেঝের ক্ষেত্রফলের মধ্যে
সরল সম্পর্ক। এখন দেখো, সরল সম্পর্ক হলে আমাদের মেজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। অতএব মেজের ক্ষেত্রফল ছিল মনে করার চেষ্টা করো ত্রৈরাশিকে কি হতো, যে স্তম্ভে একটা আছে আর একটা জিজ্ঞাসা চিহ্ন, সেইটাকে আগে লিখতে হতো, এর সঙ্গে গুণ করতে হতো একটা ভগ্নাংশ। সেই ভগ্নাংশটা কি দিয়ে তৈরি হতো? সেই ভগ্নাংশটা তৈরি হতো এই দুটো সংখ্যা দিয়ে। এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা উপরে থাকতো, কোনো একটা নিচে থাকতো, লব এবং হর হিসাবে। কিন্তু প্রশ্ন হলো কোনটা উপরে কোনটা নিচে থাকবে। ক্লাস 8-এ আমরা যদি ভালোভাবে ত্রৈরাশিক শিখে থাকি তাহলে আমরা জানি কনক্লুশন শেষ পর্যন্ত কি হয়। প্রতি ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই দুটো রাশিমালার মধ্যে সরল সম্পর্ক হয় তাহলে সব সময় ভগ্নাংশ তৈরির সময় নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। কেমন? 2160/540 এই আকারে আসে। আর এইখানেই আরেকটু বলে রাখি, যদি এই দুটো রাশিমালার মধ্যে ব্যস্ত সম্পর্ক হতো তাহলে এই ভগ্নাংশটা কি হতো? ভগ্নাংশটা যেমন ছিল তেমনই থাকবে, মানে 540/2160 হতো। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আরেকবার আমরা মনে করে নিই, যদি দুটো রাশিমালার মধ্যে সরল সম্পর্ক হয় তাহলে ভগ্নাংশটা উল্টে যায়। যদি দুটো রাশিমালার মধ্যে ব্যস্ত সম্পর্ক হয় তাহলে ভগ্নাংশটা তৈরির সময় সংখ্যাগুলো অ্যাজ ইট ইজ থেকে যাবে, যেমন আছে তেমনই হতো। ক্লাস 9-এ এবং ক্লাস 10-এও আমরা যখন অঙ্ক করব বেশিরভাগ ক্ষেত্রেই সরল সম্পর্ক আসে, সুতরাং এই বিষয়টা মনে রাখতে হবে। যখন ক্লাস 8-এ ত্রৈরাশিক শিখেছিলাম সেইখানে সরল ব্যস্ত দুরকমই ছিল, কিন্তু ক্লাস 9 আর 10-এ বেশিরভাগই সরল সম্পর্ক আসে। সুতরাং এই বিষয়টা মনে রাখতে হবে, যেটা সিঙ্গেল সেইটাকে আগে লিখব, আর যে দুটো আছে সরল সম্পর্ক হলেই এইটাকে উল্টে, মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে, এইভাবে হবে। এখন আমরা ক্যালকুলেশনটা করে দেখি কি হয়। মেজের ক্ষেত্রফল ছিল এত বর্গমিটার। কাটাকাটি করি, শূন্যর সাথে শূন্য আমরা সবার আগে কাটবো সব ক্ষেত্রেই। 18 দিয়ে কাটো, 3 18 54, 4 18 72, 3 দিয়ে যদি কাটি 3 7 21, 3 দুকানি 6, তাহলে গুণ করলে কত হবে? 4 দুকানি 8, 4 7 28, 288 বর্গমিটার। এইটাই আমাদের অ্যান্সার। কিন্তু আরেকবার অ্যান্সারটা ফ্রেশ করে লিখি। অতএব নির্ণেয় হলঘরের ক্ষেত্রফল সমান দেওয়ার দরকার নেই অ্যান্সারে, 288 বর্গমিটার। এইটাই অ্যান্সার। অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল। এটা 16 দাগ, এইটুকু দাগ নম্বর, তারপর থেকে অঙ্ক। 17 দাগের অঙ্কটা আমরা দেখে নিই। অঙ্কটা 1 লাইনার, 1 লাইনেই প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অঙ্কটা আমরা পড়ে নিই। বলছে একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার। জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি। মানে এই রকম একটা আয়তকার জমি, এর কর্ণের দৈর্ঘ্যটা বলে দেওয়া রয়েছে, কর্ণটার দৈর্ঘ্য বলা রয়েছে 15 মিটার, আর বলা রয়েছে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার। দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার। তাহলে জমিটির পরিসীমা জানতে চাচ্ছে, মানে 4 সীমার দৈর্ঘ্য,
আর ক্ষেত্রফল। তা জমিটার পরিসীমায় বের করি বা ক্ষেত্রফলই বের করি, যাই বের করতে যাই না কেন, এর দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আমাদের জানা চাই। দৈর্ঘ্য প্রস্থ জানা না থাকলে আমরা কিন্তু পরিসীমার ক্ষেত্রফল কোনোটাই বের করতে পারবো না। ইনফরমেশান যেটুকু দেওয়া আছে সেটা শুধু কর্ণের দৈর্ঘ্যটা বলা আছে 15 মিটার, আর বলা হচ্ছে যে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার। মানে দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার মানে ঠিক এই রকমই একটা অঙ্ক কিন্তু আমাদের এর আগেও ছিল, সম্ভবত 11 দাগের অঙ্কটা তোমরা আরেকবার দেখে নিও, বা 11 দাগই সম্ভবত। দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার মানে কি, মানে দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে 3 মিটার বেশি, অথবা ঘুরিয়ে বললে প্রস্থটা দৈর্ঘ্যের চেয়ে 3 মিটার কম। তাই এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ধরে নেওয়া যেতে পারে। যদি প্রস্থ আমরা ধরি x, তাহলে দৈর্ঘ্য হবে তার চেয়ে 3 মিটার বেশি মানে x+3, অথবা যদি দৈর্ঘ্য x ধরি তাহলে প্রস্থ হবে তার চেয়ে 3 মিটার কম মানে x-3। যে কোনো একটা ধরে নিয়ে শুরু করা যেতে পারে। এই অঙ্কটাতে কিন্তু আমরা প্রস্থটা ধরে করব। এর আগের অঙ্কটাতে যেটা ঠিক এরকম টাইপের অঙ্কটা ছিল, অন্তর বলা ছিল দৈর্ঘ্য প্রস্থের, সেইখানে আমরা দৈর্ঘ্যটা ধরেছিলাম, প্রস্থ তার চেয়ে 3 মিটার কম ধরেছিলাম এবং বলেছিলাম তোমরা অন্যভাবে চেষ্টা করে দেখো। এইটাতে আমরা দৈর্ঘ্যটা ধরে নিই, প্রস্থটা ধরে নিই যে প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য সেই হিসাবে হবে কত, x+3 মিটার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 বলেছে, অঙ্কটা খুব ভালো অঙ্ক, শুরু করা যাক। ধরি আয়তাকার জমিটির দৈর্ঘ্য প্রস্থ ধরে নিই, এটার প্রস্থ x মিটার, তাহলে সেই হিসাবে দৈর্ঘ্যটা কত হওয়া উচিত, ভুল লিখে ফেললাম, জমিটির দৈর্ঘ্য সেই হিসাবে হওয়া উচিত তার চেয়ে 3 মিটার বেশি মানে x+3 মিটার। এখন আয়তাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ জানা থাকলে সেইখান থেকে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি মনে থাকা উচিত আমাদের, √a² + b² এত মিটার বা এত একক, যে এককে থাকবে সেই একক, যেখানে a হচ্ছে দৈর্ঘ্য আর b হচ্ছে প্রস্থ। এখানে আমাদের দৈর্ঘ্য কত, x+3, প্রস্থ কত, x, তাহলে সেই হিসাবে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা কত হওয়া উচিত, জমিটির কর্ণের দৈর্ঘ্য সমান √ একটা আসবেই, a মানে আমাদের এখানে দৈর্ঘ্য x+3, প্রস্থ মানে x মিটার, কিন্তু কর্ণের দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য কত বলা আছে, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তাহলে এইটা সমান আমরা 15 লিখতে পারি। সমাধান করা যাক। √ বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, আমরা জানি সমীকরণের ক্ষেত্রে √ বাম পক্ষ থেকে ডান পক্ষে আসলে স্কোয়ার হয়, অথবা
স্কোয়ার যদি থাকতো, স্কোয়ার বাম পক্ষ থেকে ডান পক্ষে আসলে রুট ওভার হয়, তাহলে এই রুটটা যদি ডান পক্ষে চলে আসে তাহলে কত হবে? পনেরো স্কোয়ার হবে। এইটাকে a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা জানি সেই ফর্মুলায় এটাকে ভেঙেছি, এক্সকে এ ধরে 3কে বি ধরে, আর শেষে এক্স স্কোয়ার যেমন ছিল তেমন থাকবে। 15 স্কোয়ার মানে কত বলো? 15 স্কোয়ার মানে কত এটা আমাদের আবার জানতে হবে। আমি বলেছিলাম সমস্ত সংখ্যাগুলো 1 থেকে 32 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলোর স্কোয়ার মনে রাখতে 15 স্কোয়ার হচ্ছে 225। সরল করি, 3 দুকানি 6x, 3 স্কোয়ার মানে কত? 3 গুণ 3 9, আর একটা এক্স স্কোয়ার, আর 225 বাঁ দিকে চলে আসলে প্লাস 225 মাইনাস 225 হয়ে যাবে। আর একটু সরল করি, এক্স স্কোয়ার এখানে একটা আছে, এখানে একটা, 2x স্কোয়ার 6x, এক্স যুক্ত টার্ম আর কোথাও নেই, 6xই হবে। এখন বলো মাইনাস 225 প্লাস 9 কত হবে? মাইনাস 216, মাইনাস 225 প্লাস 9 এই দুটো যোগ বিয়োগ করলে মাইনাস 216 হয়। এখন দেখো যে সমীকরণটা আমাদের এসেছে দ্বিঘাত সমীকরণ, এইটাকে মিডিল টার্ম করতে হবে বা মধ্যপদের সহগ বিশ্লেষণ করতে হবে, করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তা যে অবস্থায় এখন আছে ঠিক এই অবস্থায় করে ফেললেও কিন্তু অ্যান্সার আমাদের বেরোবে, কিন্তু এই অবস্থায় করবে না, এটা কিন্তু একটা ভুল। এইটাকে আরও ছোট আকারে নিয়ে যাওয়া যাবে। কিভাবে? দেখো প্রত্যেকটার মধ্যে 2 কমন আছে, 2 কমন নিয়ে নাও। 2 কমন নিলে কি হবে? এক্স স্কোয়ার, এইটা হবে 3x, 2 চলে গেলে হবে 108 সমান 0। এখন 2 বাম দিক থেকে ডান দিকে গেলে গুণ ছিল ভাগ হয়ে যাবে, আর এই রাশিমালাটা এখানেই থাকবে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0/2 হবে। এরকম হবে 0/2, 2টা গুণ ছিল এদিকে এসে ভাগ হবে। তা 0/2 মানে কত? কোনো ভগ্নাংশের লব 0 হওয়া মানে ভগ্নাংশটা আসলেই 0। তাহলে এইটা আর আমরা এইভাবে লিখব না, এইটাকে 0ই লিখব। দেখো এই ইকুয়েশনটাই এখন কেমন আরেকটু ছোট হয়ে গেল, এই অবস্থায় নিয়ে আসতে হবে। এরপরের আমাদের কাজ হচ্ছে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে 108কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখি কত হয়। 2 দিয়ে ভাগ করলে 5 দুকানি 10, 4 দুকানি 8, আবার 2 দিয়ে গেলে কত হবে? 27 দুকানি 54, এবার আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে গেলে 3 9 27, আবার 3 দিয়ে গেলে 3। এই সংখ্যাগুলো নিয়ে বানাতে হবে আমাদের কত? 3। কিন্তু এই ধ্রুবক পদের আগে আবার মাইনাস আছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এইখানে এমন দুটো সংখ্যা বানাতে হবে যাদের বিয়োগফল 3 হবে। কিভাবে করা যেতে পারে? দেখো ক্লাস 8-এ প্রচুর পরিমাণে করেছিলে, নিজের একটু চেষ্টা করে দেখো, ভিডিওটা পজ করে আমি করে দিচ্ছি। দেখো প্রথম 3টে যদি নিই, শেষ দুটো যদি নিই, তাহলে কত হচ্ছে? 2 দুকানি 4, 3 4
12 আর 3 তিরিকে 9। দেখো 12 থেকে 9 বিয়োগ করলে কিন্তু 3 হয়, তাহলে আমরা ব্যবহার করি ওই মান দুটোই। x² প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 ইজ ইকুয়ালস টু 0। আমরা জানি প্রথম দুটোর থেকে কমন নিতে হয় আর শেষ দুটোর থেকে কমন নিতে হয়। প্রথম দুটোর থেকে কমন যাচ্ছে x কমন গেলে এখান থেকে x পড়ে থাকে, এখান থেকে প্লাস 12, এখান থেকে মাইনাস 9 কমন গেলে x পড়ে থাকে, এই মাইনাসটা হয়ে যায় প্লাস, যেহেতু সামনে মাইনাস কমন নিয়েছি এটাও হয়ে যাবে 12। 9 বারং 108 হয় আমরা জানি, তাহলে 9 কমন নিলে 12 থাকবে সমান 0। এইখান থেকে পাশে করছি, এই জায়গাটুকু রাফ, অঙ্কের মধ্যে আসবে না, এইটা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে। আর তোমরা এর নিচেই করবে, তোমরা পাশে করবে না। তাহলে দেখা যাক পরের লাইনটা কি হয়। এইখানেও x প্লাস 12, এইখানেও x প্লাস 12 কমন নিয়ে নিই। কমন নিলে প্রথমটার থেকে x থাকছে, দ্বিতীয়টার থেকে -9 থাকছে সমান 0। এখন দুটো রাশিমালার গুণফল 0 মানে নিশ্চয়ই এদের মধ্যে কেউ না কেউ 0, তাহলে x প্লাস 12 এইটা সমান 0, অথবা x মাইনাস 9 এইটা সমান 0। x প্লাস 12 সমান যদি 0 হয় তাহলে x সমান -12, x মাইনাস 9 সমান যদি 0 হয় তাহলে x সমান 9। কেন? -9 ডান দিকে গেলে +9 হয়ে যাবে, এটা +12 ডান দিকে গেলে -12 হবে। তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম? এক্সটা আমরা ধরেছিলাম প্রস্থ x মিটার। এখন প্রস্থের মান কি মাইনাস হয়, নেগেটিভ হতে পারে না, তাহলে এই মানটা আমরা ইগনোর করে যাব। আমরা x সমান x এর ভ্যালু নেব +9। তাহলে এইটাকে লিখতে হবে, কেন এই ভ্যালুটা আমরা নিচ্ছি না। এটি অগ্রাহ্য, কারণ প্রস্থের মান ঋণাত্মক হয় না, মানে নেগেটিভ হয় না। এইটাকে আরেকটু ডান দিকে করবে সরিয়ে, যাতে এই লেখার মধ্যে এটা না পড়ে। তাহলে আমরা প্রস্থ পেয়ে গেলাম। প্রস্থ সমান কত? 9। তাহলে প্রস্থ যদি পেয়ে যাই তাহলে দৈর্ঘ্যও পেয়ে যাব তার সঙ্গে 3 যোগ করলে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে পরিসীমাও পাবো, ক্ষেত্রফলও পাবো। অঙ্ক আমাদের শেষের দিকে চলে এসেছে। তাহলে বোর্ডটাকে একটু ক্লিন করে ফেলি, তারপরে বাকিটুকু আবার দেখা যাক। পরবর্তী অংশটা দেখে নেওয়া যাক। তাহলে আমরা প্রস্থের মান পেয়ে গেছিলাম, সেটা লিখি। অতএব আয়তকার জমিটির প্রস্থ সমান x মিটার। প্রস্থ সমান আমরা x মিটার ধরেছিলাম, সমান x এর মান আমাদের কত বেরিয়েছে? 9 মিটার। অতএব আয়তকার জমিটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমাদের ছিল x প্লাস 3 মিটার। x এর মান 9, 12 মিটার। এখন দৈর্ঘ্য প্রস্থ আমরা দুটোই পেয়ে গেলাম। প্রস্থ 9 মিটার, দৈর্ঘ্য 12 মিটার। তাহলে জমিটার পরিসীমা আর ক্ষেত্রফল দুটোই পাবো। আয়তকার জমির পরিসীমার সূত্র কি বলো? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ।
অতএব আয়তকার জমিটির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য কত 12, প্রস্থ 9 মিটার, 12 আর 9 21 দুকানি 42 মিটার প্রস্থ। অতএব আয়তকার জমিটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে কিন্তু বর্গ কথাটা আসবে, মনে থাকে যেন, 108 বর্গ মিটার। এই দুটোকেই আরেকবার ফাইনালি লেখো অ্যান্সার হিসাবে, জমিটির পরিসীমা এবং ক্ষেত্রফল যেটা আমাদের নির্ণয় করতে বলেছে। অতএব আয়তকার জমিটির নির্ণেয় পরিসীমা ও ক্ষেত্রফল যথাক্রমে, মানে প্রথমে পরিসীমা পরে ক্ষেত্রফল, 42 মিটার ও 108 বর্গ মিটার। এটাই অ্যান্সার। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল।